আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির বিরুদ্ধে সিদ্ধান্ত দেবে হাইকোর্ট। ফেনীর সোনাগাজীতে বাড়তি নিরাপত্তা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সড়ক এখন দূরপাল্লার বাসের স্থায়ী পার্কিং লট। চরম ভোগান্তিতে রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। জ্বালানি সংকটে বন্ধ শত শত কারখানার উৎপাদন। চালু করতে ২০,০০০ কোটি টাকার তহবিল কেন্দ্রীয় ব্যাংকের। ঋণের সঠিক ব্যবহার নিয়ে সংশয়। প্রত্যাবাসনের স্থবিরতায় রোহিঙ্গা শিবিরে বাড়ছে অপরাধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রভাব পড়বে জাতীয় নিরাপত্তায়, মত বিশ্লেষকদের। এবং হরমুজে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের সিদ্ধান্ত তেহরানের। ইরানি সংসদে পরিকল্পনা অনুমোদন। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দেখছিলেন শিরোনাম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে আজ রায় ঘোষণা করবেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আজ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২০ আগস্ট মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন আদালত। ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে পরিকল্পিতভাবে তাকে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে তার শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এরপর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল সন্ধ্যায় মারা যান নুসরাত। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায় ঘোষণার সবশেষ তথ্য জানতে সরাসরি যাচ্ছি হাইকোর্টে। সেখানে আছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, রায় কখন নাগাদ ঘোষণা হবে এবং এ বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে বিস্তারিত জানাবেন। আলিফ, এই মামলাতে মোট ১৬ জন আসামি রয়েছেন, যে ১৬ জনেরই মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল বিচারিক আদালতে। সকাল ১০:৩০ নাগাদ সাধারণত যে কোর্টের রায় ঘোষণা করা হবে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ, সেই বেঞ্চের কার্যক্রম সাধারণত সকাল 10:30টায় শুরু হয় এবং সে সময় আমরা ধারণা করছি এটি কার্যতালিকার ১-এ রয়েছে এবং সকাল 10:30টায় রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। যেহেতু এই মামলাতে আগেই বলেছি যে ১৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, সুতরাং ১৬ জন আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তাদের আসামি পক্ষের যুক্তি, রাষ্ট্রপক্ষের যুক্তি এখানে বিস্তারিতভাবে তুলে ধরবেন বিচারপতি রায়ের শুরুতেই। এরপর এই মামলাতে প্রায় ৮৭ জন সাক্ষ্য দিয়েছেন বিচারিক আদালতে। সম্ভবত সেই সাক্ষ্যগুলোর যে জবানবন্দিতে যে তারা যা বলেছেন সেইগুলোর তুলনামূলক বিশ্লেষণ বিচারপতিরা তুলে ধরবেন। এরপরেই সাধারণত এই মামলার যে মূল রায়, অর্থাৎ এই ১৬ আসামির বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন হাইকোর্ট সেটি জানা যাবে। সুতরাং এখান থেকে এর আগে যে রায়গুলো ঘোষণা হয়েছে এই কোর্ট থেকে, সেই রায়ের ঘোষণার যে সময় অনুপাত সেখান থেকে ধারণা করা যায় যে দুপুর নাগাদ গড়াতে পারে যদি সাক্ষ্য বিশ্লেষণ এবং আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়টি যদি পাঠ করেন সেক্ষেত্রে দুপুর গড়িয়ে যেতে পারে এই মামলাটির রায় ঘোষণার ক্ষেত্রে। যদি সংক্ষিপ্ত রায় তিনি পাঠ করেন, অর্থাৎ যেটি কার্যকর আদেশ, অর্থাৎ আসামিদের সাজার বিষয়ে কি সিদ্ধান্ত হলো সেটি যদি হয় সেক্ষেত্রে হয়তো দ্রুত, অর্থাৎ ১২টার আগে এই রায়ের কার্যক্রম জানা যেতে পারে। সকাল 10:30টায় যখন রায় শুরু হবে আমরা এজলাসে থাকবে এবং বিস্তারিত আরো কি হলো তখন আরো পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানিয়ে দিব। এই ছিল এখন আমার কাছে হাইকোর্ট থেকে। আলিফ। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী ইমন মাহমুদ জানাচ্ছিলেন হাইকোর্ট থেকে রায়ের সবশেষ সংক্রান্ত তথ্য। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির চাঞ্চল্যকর হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়কে ঘিরে ফেনীর সোনাগাজীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। পাশাপাশি নুসরাতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে উত্তর চরচান্দিয়া গ্রামে কাজ করছে পুলিশের বিশেষ একটি টিম। ২০১৯ সালে নুসরাতকে যৌন নির্যাতনের অভিযোগে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার।
এ ঘটনায় সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে পুলিশ। এতে সিরাজের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় নুসরাতের। নুসরাত জাহান রাফির হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফেনীর সোনাগাজীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে ফেনীর সোনাগাজী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর চৌধুরী। তানভীর, নিরাপত্তা জোরদারে পুলিশের কি পদক্ষেপ পুলিশ গ্রহণ করেছে এবং এ বিষয়ে সবশেষ তথ্য কি রয়েছে? ধন্যবাদ আলিফ। যেমনটা আপনি বলছিলেন, আসলে দীর্ঘ 6 বছর পর আজকে আলোচিত যে মাদ্রাসা ছাত্রী সোনাগাজীর নুসরাত জাহান রাফি সেই হত্যা মামলার রায় উচ্চ আদালত ঘোষণা করবে হয়তো এখান থেকে একটু পর। আমরা দেখেছি এই রায়কে কেন্দ্র করে সমগ্র ফেনী জেলাতেই আসলে আলোচনা চলছে, আসলে কি হতে চলেছে, কি হবে আজকে, এবং যারা আসামি পক্ষ তাদের পরিবারও বেশ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। এই মুহূর্তে নুসরাত জাহান রাফির যে গ্রামের বাড়ি, সেই বাড়িতে আমরা যেমনটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের যে নিরাপত্তা টিম এখানে উপস্থিত হয়েছে এবং নিরাপত্তা বাড়তি যে নজরদারি সেটি আমাদের চোখে পড়েছে। এখনো পর্যন্ত আসলে বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য এই নুসরাত জাহান রাফির বাড়ির সামনে অবস্থান করছে। আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, আসলে 2019 সালের রায় ঘোষণার পর থেকেই কিন্তু নুসরাত জাহান রাফির এই বাড়ির সামনে তার ভাই আব্দুল্লাহ আল নোমানের আবেদনের প্রেক্ষিতে এখানে পুলিশের যে নিরাপত্তা সার্বক্ষণিক সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সর্বক্ষণিক এখানে পুলিশের যে নিরাপত্তা সেটি ব্যবস্থা রাখা হয়েছিল জেলা পুলিশের পক্ষ থেকে। তো আমরা আসলে নুসরাতের যিনি মা, তিনি অসুস্থ, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছে আজকে উচ্চ আদালতের এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তিনি এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং যারা আসামি পক্ষের পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও উচ্চ আদালতের প্রতি তাদের যে বিশ্বাস, অগাধ আস্থা ভরসা সেটি আছে। তারা জানিয়েছে উচ্চ আদালতের মাধ্যমে আসামি যারা তাদের প্রতিও আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। যেমনটা আপনি জানেন 2019 সালের 6 এপ্রিল নুসরাতের শরীরে আসলে হাত পা বেঁধে আগুন দেওয়া হয় সাইক্লোন সেন্টারের মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে। তারপর 10 এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 2019 সালের 24 অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হয় বিচারপতি মামুন রশিদের আদালতে। সেখানে 16 জন আসামিকে আসলে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। আজকে আসলে এই রায়টি বহাল থাকবে কিনা বা কি হতে চলেছে এ নিয়ে আসলে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে সমগ্র ফেনী জেলার মানুষ। নুসরাতের সর্বশেষ যে মামলার রায়, সেই রায় সর্বশেষ এই ছিল আমার হাতে ফেনী থেকে। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী তানভীর চৌধুরী জানাচ্ছিলেন ফেনী সোনাগাজী থেকে নুসরাতের বাড়ির সামনে থেকে সবশেষ খবরাখবর। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সড়কগুলো এখন দূরপাল্লার বাসের স্থায়ী পার্কিং লট। পুরো শিল্পাঞ্চলের রাস্তা জুড়ে সারিবদ্ধভাবে পার্ক করে রাখা হয় শত শত আন্তঃজেলা বাস। এতে দিন রাত 24 ঘন্টায় তৈরি হচ্ছে তীব্র যানজট। মহাখালী টার্মিনালে জায়গা না থাকা এবং নতুন নির্ধারিত পূর্বাচল বাস ডিপোতে না গিয়ে সড়কেই রাখা হচ্ছে এসব যানবাহন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বড় বড় শিল্প কারখানা অধ্যুষিত এই এলাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। এই দেশে অনিয়মটাই যেন এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, অনেকটা জোরজার মুল্লুক তার। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা যেন সেই মুল্লুক, যার প্রতিটি সড়কের দখলদারিত্বে সারিবদ্ধভাবে আন্তঃজেলা বাসের দাপুটে অবস্থান। সকাল, দুপুর কিংবা রাত সবসময় একই দৃশ্য। যান চলাচলের প্রশস্ত রাস্তাও তাই হয়ে উঠেছে সংকীর্ণ, বাড়ছে যানজট আর ভোগান্তির দীর্ঘশ্বাস। অথচ মাত্র কয়েক হাত দূরত্বেই মহাখালী বাস টার্মিনাল। তবে কি তেজগাঁও এখন অলিখিত পার্কিং লট, যেখানে আবার নিয়ন্ত্রিতভাবে চলছে অনিয়ন্ত্রিত চাঁদাবাজি? এখানে গাড়ি রাখি, কয় বস্তা চা খরচ 50 টাকা দেন, টাকা না দিলে কয়ে গাড়ি নিয়ে যান গা। অবৈধ এই পার্কিং বাবদ প্রতিটি বাস থেকে প্রতিদিন নেওয়া হচ্ছে 50 টাকা। আর যারা তুলছেন তারা চাঁদাবাজ নয়, পরিচয় দিচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীর। ওই যে গাড়িগুলো যে রাখছে, হ্যাঁ, ওটার টাকা ওটা একজনে। আর ওই আপনার এই যে গলি, এই গলির ওই পাশে যে ভিতরে যা থাকে এটা ওটা আরেক পোলা, নাম হলো রাজন। 4 জন আছে, আরেকজন হলো ভার্সিটির সামনে আরেকটা আছে, ওটা মানে নতুন আমদানি হয়েছে এটা। অথচ মহাখালী বাস টার্মিনাল শুধু নয়, রয়েছে ডিএনসিসির নির্দেশিত বাস ডিপো। তবে ডিপো বাদ দিয়ে সড়কে কেন বাস? চালকদের কাছে জানতে চাইলে কিছু জানেন না বলে দাবি তাদের। রাস্তার উপরে আসলে পার্কিং করার কোনো নিয়ম নাই,
কিন্তু আমাদের কোনো জায়গা নাই। মালিক আমাদের ওই মহাখালী ঢুকতে দেয় না, তো জায়গা পাই না আমরা কোনো জায়গা। মালিক সমিতি তো যদি বলে ওখানে যাওয়া লাগবে তাহলে তো যাওয়া অবশ্যই যাওয়া হবে। না, এখনো নির্দেশনা দেয় নাই। শিল্পাঞ্চলে রয়েছে একাধিক বড় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এমন অনিয়মে ব্যাহত হচ্ছে জরুরি সেবা, বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। সমস্যার কথা মানছেন টার্মিনাল মালিক সমিতি, আশ্বাস দিচ্ছেন দ্রুতই সমস্যা সমাধানের। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর কোনো কর্মকর্তা। কিছু গাড়ি আমাদের রাস্তায় আছে, আমাদের টার্মিনালের পিছনে একটা জায়গায় আমরা কাজ করতেছি। কাজটা সর্বোচ্চ 15 দিন, আর কাজটা শেষ করলে আমার মনে হয় যে গাড়িগুলো আছে আমরা ভিতরে নিয়ে নিতে পারবো, জনগণের এই ভোগান্তি থেকে রেহাই দিতে পারবো। যদিও ট্রাফিক বিভাগ বলছে পূর্বাচলে কাজ শেষ হলে রাস্তায় আর দেখা যাবে না দূরপাল্লার কোনো গাড়ি। তবে জানাননি গাড়িগুলো সরাতে কোনো সুনির্দিষ্ট অভিযান পরিচালনার কথা। বিভিন্ন সময় আমরা রেকার নিয়ে গিয়ে সেই গাড়িগুলো সরিয়ে দিই। তো এখন অনেকটা প্রবণতা কমে এসেছে। আশা করছি যে এটি টার্মিনাল শিফট হলে আর তো এখানে গাড়ি রাখার কোনো স্কোপ থাকবে না। একদিকে নিয়ম না মানার প্রবণতা, অন্যদিকে অবৈধ পার্কিং আর পার্কিং কেন্দ্রিক চাঁদা। প্রশাসনের কোনো স্পষ্ট বার্তা না থাকায় অনিশ্চয়তায় স্থানীয়রা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। এখন থেকে গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এর মাধ্যমে প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থাপনার যুগে প্রবেশ করল দেশের সড়ক পরিবহন খাত। এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞদের মতে সড়ক সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সমন্বয় ও সংস্কার ছাড়া এই প্রযুক্তির সুফল মেলা কঠিন। বিস্তারিত জানাচ্ছেন আখতারুজ্জামান। সড়কে নৈরাজ্য যেন নিত্যদিনের ঘটনা। যখন তখন যেখানে সেখানে চলে যাত্রী ওঠানামা, ঘটে দুর্ঘটনা এবং প্রাণহানি। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এর মাধ্যমে প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থাপনার নতুন যুগে প্রবেশ করেছে দেশের সড়ক পরিবহন খাত। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জিপিএস ব্যবহারে যানবাহনের অবস্থান, গতি ও চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব, যা দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে। আমাদের গাড়িতে লাগানো নাই, মানে মালিককে বইলে যদি গেলে লাগাইতে ভালো হবে। সঠিক তথ্য সবসময় মাধ্যমে আমরা পাচ্ছি, আমরা কোথায় আসছি, কিভাবে আসছি। মহাখালীর সিঙ্গেল থেকে এক গাড়ি নিয়ে গেছে, গাড়িটা পরে জিপিএস লাগানো ছিল দেখে এই আপনার আশুলিয়া থেকে গাড়িটা ধরে নিয়ে আসছে। নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা দেখাতে হবে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গণপরিবহনগুলোতে একটা শৃঙ্খলা আসবে, এর গতি নিয়ন্ত্রিত থাকবে, দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাড়ি যে চুরি এবং হারানো এই প্রবণতা কমে আসবে। রাস্তায় সমস্ত কিছু ডিজিটালি চলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তির ব্যবহার করলেই সড়কে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, কার্যকর তদারকি এবং চালকদের সচেতনতা। বিশেষ করে বিআরটিএ, ডিটিসিএ, সিটি কর্পোরেশন, বিআরটিসি এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাগত এবং কাঠামোগত পরিবর্তন করতে হবে। সেটি না করলে শুধু প্রযুক্তির ব্যবহার দিয়ে পূর্ণ সাফল্য অর্জন করা সম্ভব হবে না। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেসের সনদ প্রদান বা নবায়ন করবে না সরকার। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে শত শত কারখানার উৎপাদন। এমন পরিস্থিতির মধ্যে এই বন্ধ কারখানা চালু করতে 20,000 কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যে ঋণের সঠিক ব্যবহার হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রকৃত গ্রাহকের কাছেই ঋণ যাবে। বিশ্লেষকরা বলছেন, এমন কোম্পানিকে ঋণ দিতে হবে বাজারে যাদের পণ্যের চাহিদা রয়েছে। হাসিনা আমলে ভেঙে পড়া অর্থনীতিতে চাঞ্চল্য ফেরাতে সরকারের পরামর্শে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গঠন করে বাংলাদেশ ব্যাংক, যেখানে 20,000 কোটি টাকা রাখা হয়েছে বন্ধ কারখানা চালু করতে। তবে সরকার দায়িত্ব নেয়ার অল্প সময়েই
মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে জ্বালানি সংকটে পড়েছে দেশ। একাধিক মন্ত্রী নীতি নির্ধারকরা বলছেন আগামী 2 বছরের আগে এই সংকট কাটবে না। এমন পরিস্থিতিতে বন্ধ কারখানা চালু করতে ঋণের টাকার সঠিক ব্যবহার হবে কিনা তা নিয়ে আছে সংশয়। খাত বিশ্লেষকরা বলছেন যৌক্তিক কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে সহায়তা দেয়া ইতিবাচক। তবে এসব কারখানা ঘুরে দাঁড়াবে এমন নিশ্চয়তা থাকার পরই অর্থায়ন করতে হবে। এই যে অর্থগুলো দেওয়া হচ্ছে তুলনামূলকভাবে সহজ শর্তে অনেকগুলো ব্যাংকের মাধ্যমে রিফাইন্যান্সিং স্কিমের আওতায় দেওয়া হচ্ছে। এই টাকাটা আবার সঠিকভাবে উঠে আসবে কিনা, কারণটা এটা যদি উঠে না আসে তাহলে এটা কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু আবার দায়বদ্ধতার সৃষ্টি করবে। জনগণের দায় কিন্তু এটা কিন্তু আসলে ধীরে ধীরে বেড়ে যাবে। আমরা ইতিপূর্বে এরকমও দেখেছি, করোনার সময়ে ব্যবসায়ী মহল এই রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রণোদনা নিয়েছেন, কিন্তু সেই প্রণোদনার অর্থ কিন্তু সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আসে নাই। বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র তহবিল নিশ্চিত করেছে বলে জানান মুখপাত্র। বলেন সঠিক গ্রাহকদের কাছে অর্থ পৌঁছানোর দায়িত্ব ঋণদাতা ব্যাংকগুলোর। ব্যাংকের দায়িত্ব সে প্রকৃত গ্রাহকের কাছেই হাতে ঋণটি পৌঁছে দিবে এবং সেই ঋণের প্রতিটি অর্থ সদ্ব্যবহার হচ্ছে, দ্যাট ইজ কোনো ফান্ড ডাইভারশন হচ্ছে না, ক্রেডিট বেসড মানি লন্ডারিং হচ্ছে না, এবং যথাযথ সুপারভিশন করে সেই টাকাটা যথাসময়ে আবার ব্যাংকের কোষাগারে ফেরত আসবে সেটা নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব। আর বাংলাদেশ ব্যাংক তহবিলটাকে নিশ্চিত করছে। এদিকে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের 19,000 কোটি টাকার আরেকটি তহবিল গঠন হবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে। এই তহবিল থেকে ঋণ পাওয়া যাবে 7% সুদে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। 15 লাখ রোহিঙ্গা অধ্যুষিত বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়া টেকনাফ। 9 বছরের ব্যবধানে দেশহারা এসব মানুষের মানবিক এই আশ্রয়স্থল এখন যেন রীতিমতো এক আগ্নেয়গিরি, যেখানে তৃতীয় কোনো শক্তির উস্কানি আর কূটচাল পুরো অঞ্চলকেই নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে বলছেন বিশ্লেষকরা। তাই প্রত্যাবাসন চেষ্টার পাশাপাশি বাস্তবসম্মত উপায়ে রোহিঙ্গা ব্যবস্থাপনার ওপর জোর তাদের। এমদাদুল হকের রিপোর্ট। 9 বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে ঢল নামে রোহিঙ্গাদের। নতুন করে অনুপ্রবেশ ও ক্যাম্পে জন্ম নেওয়া শিশুসহ বর্তমানে বাংলাদেশে আশ্রয়ে আছেন প্রায় 15 লাখ রোহিঙ্গা। দীর্ঘদিন প্রত্যাবাসন না হওয়ায় ক্যাম্পে বাড়ছে হতাশা ও অপরাধমূলক কর্মকাণ্ড। বিভিন্ন গ্রুপের সংঘাতেও প্রাণ হারাচ্ছেন রোহিঙ্গারা। যাদের সামনে কোনো আশা নাই, কিচ্ছু নাই, সেই মানুষগুলো হতাশাগ্রস্ত মানুষ যে কোনো কিছুতেই প্যানিক হয়, যে কোনো কিছুতে রিয়াক্ট করে, যে কোনো কিছুর মধ্যে দা ছুরি হামলে পড়বে। সে দেখছে 1 বছরে যাবে মনে করছে, 2 বছরে যাবে মনে করছে, 5 বছরও যাবে মনে। বিশ্লেষকদের মতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক উদ্যোগের ঘাটতিতে দ্রুত প্রত্যাবাসন অনিশ্চিত। এ অবস্থায় প্রত্যাবাসনের আগ পর্যন্ত ক্যাম্পের নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কার্যকর নীতি নেয়ার তাগিদ তাদের। 15 লক্ষ রোহিঙ্গাদেরকে শুধুমাত্র আইডল বসে না রেখে তাদেরকে একটু প্রোডাক্টিভ করা যায় কিনা, বিশেষ করে উইদিন ক্যাম্প তাদের যে নিডসগুলো মিট আপ করার জন্য তাদেরকে কোনো কাজে লাগানো যায় কিনা, এরকম অনেকগুলো প্রোটেক্টেড রিফিউজি সিচুয়েশনের পলিসির উপরে নির্ভর করবে আসলে এই রোহিঙ্গাদের ভবিষ্যৎ এবং তারা সত্যিকার অর্থে সিকিউরিটি থ্রেট হয়ে উঠবে কি উঠবে না। বিশ্লেষকদের আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর প্রভাব পড়তে পারে জাতীয় নিরাপত্তাতেও। ওদিকে মাতার বাড়িতে পোর্ট হচ্ছে, ওদিকে চক্রীতে ডিপসি পোর্ট হচ্ছে। এই ব্যালটা কিন্তু এখনও কিন্তু ভালনারেবল না। এটা হয়তো আমরা খুব দর্তব্যের মধ্যে আনি না, কিন্তু যখনই আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করবেন, যে কোনো সময় যে কোনো একটা পক্ষ এদেরকে ব্যবহার করতে পারে। ব্যবহার যদি হয়, কোনো কারণে হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের একটা একেবারে সার্বভৌমত্ব না, সব কিছুর উপরে আঘাত আসবে। কিন্তু রিফিউজি সিচুয়েশন যখন 5 বছর অধিক হয়ে যায়, একজন রোহিঙ্গা একজন রিফিউজন ফেরত না যায়, তখন সেটাকে বলা হয় প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশন। প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশনকে কিন্তু থার্ড পার্টি নানানভাবে ইউজ করার কিন্তু নজির বিশ্বব্যাপী আছে। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে গত 9 বছরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ গেছে অন্তত 288 জনের। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। 4 দিন পেরিয়ে গেলেও খুলনার দিঘলিয়ায় স্কুল ছাত্রীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আতঙ্কে স্কুলে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় অভিভাবকরাও। তবে দ্রুত রহস্য উন্মোচনের আশ্বাস পুলিশের। দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের হাজী নইমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়।
শতবর্ষের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার দুপুরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। দশম শ্রেণীর এক ছাত্রী টয়লেটে যাওয়ার সময় পেছন থেকে হামলার শিকার হয়। মাথায় আঘাতের পর চেতনানাশক স্প্রে দিয়ে তাকে অচেতন করা হয় বলে অভিযোগ। পরে হাত পা ও মুখ বেঁধে টয়লেটে তালাবদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় 4 ঘন্টা পর নির্মাণ শ্রমিকরা শব্দ শুনে তাকে উদ্ধার করেন। স্কুলের প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা সচল থাকলেও ঘটনার কয়েকদিন আগে নষ্ট হয় টয়লেট করিডোরের ক্যামেরাটি। ওদের সেকেন্ড স্যার আমারে ফোন দিয়ে বলছে, দিদি আপনি কোন অবস্থায় আছেন, আপনি তাড়াতাড়ি একটা ভ্যানে করে সাফিন ডায়াগনিক সেন্টারের কাছে চলে আসেন, ওইখানেও ভর্তি আছে। তখন আমি চিৎকারে উঠেছি যে আমার মেয়ে কি বেঁচে আছে। 4 দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে আটক না করায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 800 শিক্ষার্থীর মধ্যে এখন উপস্থিত মাত্র শতাধিক। সে বলেছে যদি স্যার আমাকে ডাকি চলো, তা স্যার ডাকা সত্ত্বেও, স্যার থাকা সত্ত্বেও এটা কীভাবে হয়? স্টুডেন্টও হাজিরা কম, কারণ হাজিরা এই কারণে কম। অনেক বাবা মা তার বাচ্চাকে, যেমন আমার বাচ্চাকে আমি স্কুলে আনিনি, প্রকৃত ঘটনাটা উঠায় এনে তার সঠিক বিচার, সঠিক তদন্ত করে তার সঠিক বিচারটা করছেন। তবে খুব দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা তদন্তর কার্যক্রম আমরা অব্যাহত রাখছি। অচিরেই আমরা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করে আইনের সোপর্দ করতে আমরা সক্ষম হব। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের সাজা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এমপিওভুক্ত মাদ্রাসা ভবনে চলছে আরেক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। একই সাথে দুটিতেই দায়িত্ব সামলাচ্ছেন শিক্ষক আনোয়ার হোসেন। এ নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে তৈরি হয়েছে চাঞ্চল্য। আব্দুল আল মারুফের প্রতিবেদন। নাঙ্গলকোটের মৌকরা দারুসুন্নাহ নেসারিয়া কামিল মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি অর্থায়নে নির্মিত হয়েছে 4 তলা ভবন। তবে সরকারি অর্থায়নের এই ভবনে চলছে বেসরকারি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। নাম তার মৌকরা দারুসুন্নাহ সালেহিয়া ওয়ালিয়া দিনিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ার হোসেন, তিনিও আবার এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক। ছাত্রদের থেকে কিছু অংশ টাকা নিয়েই শিক্ষকদের স্যালারি দেওয়া হয়। এখানে প্রায় 500+ ছাত্র আছে আমাদের এখানে। অবশ্যই সব জায়গাতেই সম দিচ্ছে, ওখানেও সম দিচ্ছে, এখানেও সম দিচ্ছে। আপনি তো বললেন যে প্রধান শিক্ষক না, উনি তো ওখানকার প্রধান শিক্ষক না। এই তো এখানকার তো প্রধান শিক্ষক উনি কিভাবে সময় দিচ্ছেন? তো ওখানেও ক্লাস করছে, ওনার তো সরকারিভাবে ওখানে সেখানে যাওয়া লাগতেছে না, ওনার কাজ তো এই অফিসেই। কুমিল্লা জেলা পরিষদের তথ্য বলছে এমপিওভুক্ত মাদ্রাসার উন্নয়নে 2 টেন্ডারে বরাদ্দ দেওয়া হয়েছে 1.5 কোটি টাকা, অথচ তার ছোঁয়া লাগেনি কোথাও। সরকারি ভবনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি একটু ব্যাখ্যার বিষয়। এমনিতে আপনার কি মনে হয় এটা কি সরকারের নিয়মের মধ্যে আছে কিনা, এইভাবে করা যায় কিনা? আমি সরকারের ওই নিয়মটা জানি। বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম হয়েছে, আমরা তো এটা বিভিন্ন তথ্যগুলো না বাইর করে তো বলা যাবে না। তথ্যগুলো না নিয়ে তো কোনো কথা বলতে পারতাম না, আমার কাছে তো কোনো তথ্য। এর বাইরেও মাদ্রাসা শিক্ষক নিয়োগে জালিয়াতি সহ নানা অভিযোগ আছে। সব ঘটনায় ঘুরে ফিরে নাম আসছে শিক্ষক রফিকুল ইসলামের। আমরা প্রতিষ্ঠানে সরকারিভাবে অনেক টাকা পয়সা আসে, আমরা হয়তো আপনার এই প্রতিষ্ঠানের সবগুলি আপনার এটা কমপ্লেক্সভুক্ত প্রতিষ্ঠান। আমরা এই টাকা আমাদের এই খাতে আসলে হয়তো আমরা এটা চেঞ্জ করি, আমার ওখানে বেশি আমাদের প্রয়োজন, সেখানে ব্যবহার করছি। 1.5 কোটি টাকার মধ্যে এখানে আসছে। সবগুলো কিন্তু টেন্ডার হয়েছে, টেন্ডার প্রসেসিং ওরা করছে, ওরা ওদের কাজ বুঝে নিয়ে স্বাক্ষর নিয়ে ওরা বিল করছে। আর আমরা শুধুমাত্র কন্ট্রাক্টর থেকে, যেহেতু ওনারা স্থানীয়ভাবে এখানে আসতে পারে না, ওই জন্য আমাদেরকে কন্ট্রাক্টর যেটা দিছে সেটা দিয়ে প্লাস আমরা আমাদের টাকা দিয়ে টোটাল এই বিল্ডিংটা প্রায় 4 কোটি টাকার উপর খরচ, যেটা 12,000 স্কোয়ার ফিট 6 তলা ফাউন্ডেশন এটা করা হয়েছে। জিটি সাহেব এসে বলে গেছে এই প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এখান থেকে, যেহেতু সরকারি ভবন, এখানে ক্লাস চালাইতে হবে। ডিসি স্যার এইভাবে নির্দেশনা দিয়ে গেছে। 2 প্রতিষ্ঠানের চাকরির তো সুযোগ নাই, একই টাইমে আপনি 2 প্রতিষ্ঠানে কিভাবে চাকরি করবেন? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত কোনো শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি করার সুযোগ নেই। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। মেয়ের জন্য কেনা জামা নিয়ে ফেরা হলো না কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের। বাবা, মা, ভাই ও নানাকে হারিয়ে এতিম 7 বছরের শিশু মহিমা। বাড়ি ও বাবার অফিস জুড়ে খুঁজে বেড়াচ্ছে স্মৃতি। খবরের সারথীর অকাল প্রয়াণে বাকরুদ্ধ সহকর্মীরাও। বাবা ফিরবেন, বায়নার চকলেট, জামা সবই আনবেন, সেই অপেক্ষাতেই অবুঝ মহিমা।
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের 7 বছরের কন্যা ছোট্ট মহিমা দত্ত এখনো বুঝে উঠতেই পারেনি কি হারিয়ে ফেলেছে। বাবা নেই, মা নেই, চিরদিনের মতো ছেড়ে গেছে স্নেহের ছোট ভাইটিও। এই ছোট্ট অফিসটিতেই কেটেছে সাংবাদিক দেবাশিস দত্তের কর্মজীবনের অনেকটা সময়। অফিসে থরে থরে সাজানো তার সম্পাদিত পত্রিকার কপি, সাংবাদিকতার বইসহ ব্যবহৃত নানা উপকরণ। এই অফিসে বসেই শত সহস্র শিরোনাম তৈরি করেছেন। ভাগ্যের নির্মমতায় নিজেই সংবাদের শিরোনাম হয়ে চিরবিদায় নিলেন। আমার ভাগ্নে দেবাশিস, তার খুব স্বপ্ন ছিল তার মেয়েকে ডাক্তার বানাবে। তার একটি মেয়ে, ছোট 7 বছরের একটি মেয়ে রেখে গেছে, অসহায়। তার মাথা গোঁজার ঠাঁইটা নাই, বাসা ভাড়াতে থাকে। তো এখন সে বাসা ভাড়া কোথা থেকে আসবে আর তার মুখে এক মুঠ ভাত তুলে দিবে সে লোকটা তার পাশে নেই। ভাবে যে ওর মর্মান্তিক মৃত্যু, এটা আসলে মেনে নেওয়া যায় না। বাচ্চাটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। এই মৃত্যুটা মানে কেউই কাম্য করছে না। আমার এলাকাবাসী কি সবাই খুবই শোকাহত। যিনি ছিলেন সহযাত্রী, খবরের সারথি, তার এই অকাল চলে যাওয়ায় মেনে নিতে পারছেন না সহকর্মীরা। সে এত পেশাদার একজন সাংবাদিক ছিল, এত সামাজিক একটা মানুষ ছিল। প্রত্যেকটা সাংবাদিকের সে অন্তরের ভেতরে ছিল। আমরা আসলে এটাকে কোনোভাবে মেনে নিতে পারছি না। কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ার ভাড়া বাসায় থাকতেন দেবাশিস। এই দুর্ঘটনার পর পরিবারের রইল শুধু তার বৃদ্ধ মা, বাবা, 7 বছরের মেয়ে মহিমা দত্ত ও একমাত্র অসুস্থ বোন। স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে গিয়েছিলেন ভারতে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার বদলে ফিরেছে তাদের নিথর দেহ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। প্রতিদিনই প্লেটে কত রকমের খাবারই না আমরা দেখি। কখনো 1 গ্লাস দুধ, কখনো গরম ভাত, আবার কখনো সুস্বাদু মাংস। কিন্তু বিশ্বের কৃষি অর্থনীতিতে ঠিক কোন খাবারটির বাজার মূল্য সবচেয়ে বেশি? জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা FAOর সবশেষ তথ্যের ভিত্তিতে করা ভিজুয়াল ক্যাপিটালিস্টের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বসেরা খাদ্যপণ্যের এক চমকপ্রদ পরিসংখ্যান। বিশ্বের সবচেয়ে মূল্যবান খাদ্যের তালিকায় শীর্ষে রয়েছে কোনটি? খাদ্যপণ্যের বিশাল বিশ্ববাজারে শীর্ষে কোনো দামি ফল বা মাংস নয়, শীর্ষস্থানটি দখল করে রেখেছে দৈনন্দিন জীবনের অতি পরিচিত দুধ। বছরে যার বৈশ্বিক উৎপাদন মূল্য প্রায় $379 বিলিয়ন। বিশ্বজুড়ে প্রায় 98 কোটি 50 লাখ মেট্রিক টন দুধ উৎপাদনের 81% আসে গরু থেকে, যার বড় একটি অংশ যোগায় এশিয়া আর পশ্চিমা দেশগুলো। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী দুধের ঠিক পরের অবস্থানেই রয়েছে কোটি কোটি মানুষের প্রধান খাদ্য চাল বা ধান। 2024 সালের তথ্য অনুযায়ী বিশ্বে উৎপাদিত চালের বাজার মূল্য $362 বিলিয়ন। এশিয়া অঞ্চলের বিপুল চাহিদাই এর মূল চালিকা শক্তি। তালিকার পরবর্তী বড় অংশটি দখল করে আছে প্রোটিনের সবচেয়ে বড় উৎস মাংস। মাংসের বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে বৈশ্বিক বাজার মূল্য $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি ডলারেরও বেশি। $306 বিলিয়ন বাজার গরুর মাংসের। আর সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় পছন্দে থাকা চিকেন বা মুরগির মাংসের বার্ষিক উৎপাদন মূল্য $264 বিলিয়ন। বিশ্বব্যাপী মানুষের আয় বাড়া ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে 2025 সালের মধ্যে গবাদি পশু উৎপাদন আরও 15% বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শাকসবজি ও ফলমূল জগতে সবচেয়ে বড় চমক দেখিয়েছে টমেটো। বিশ্ব অর্থনীতির সেরা 10 খাদ্যপণ্যের মধ্যে একমাত্র সবজি হিসেবে জায়গা করে নিয়েছে এটি। বছরে $136 বিলিয়ন বাজার মূল্য নিয়ে টমেটোর অবস্থান 10 নম্বরে। উৎপাদন মূল্যের দিক থেকে 5ম অবস্থানে ভুট্টা, আর 7ম অবস্থানে রয়েছে গম। এছাড়া আলু আর আপেলও রয়েছে এই তালিকায়। শুধু পরিচিত প্রধান খাদ্যই নয়, বেশ কিছু অপ্রচলিত খাবারও বিলিয়ন ডলারের বাণিজ্য তৈরি করেছে। অবাক করার বিষয় হলো বিশ্বের অত্যন্ত জনপ্রিয় ফল কলার চেয়ে বেশি উৎপাদন মূল্য মাশরুমের বাজার মূল্য প্রায় $61 বিলিয়ন। এই পুরো তালিকায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে এশিয়ার 2 পরাশক্তি চীন ও ভারত। একক দেশ হিসেবে চীন একা বিশ্ব কৃষির 36% বা $1.9 ট্রিলিয়ন খাদ্য উৎপাদন করে শীর্ষ অবস্থানে রয়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় $4.3 ট্রিলিয়ন এসব খাদ্য সামগ্রী উৎপাদিত হয়, যা শুধু মানুষের ক্ষুধার চাহিদাই মেটাচ্ছে না, বরং বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো শেষে ব্রিফ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। করেছে অনেকগুলা
আবাসিক ভবনে করেছে। আমরা চাই আমাদের যে নির্মাণ বিধি ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পূর্তমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রীর মাধ্যমে একটা কমিটি গঠন করা হয়েছে। গতকালকেই আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে অননুমোদিত এবং ইরেগুলার কোনো ভবন কোনো শহরে থাকবে না। তো কাজেই আমি এখানের এই ভবনের মালিক যিনি, ওনাকে অনুরোধ করব, যেহেতু আপনার ভবন আবাসিক, আপনি কম সময়ের ভিতরে এখানে যে হাসপাতালের জন্য আপনি জায়গা করে দিয়েছেন তাদেরকে এখান থেকে সরানোর জন্য আপনি নির্দেশ দিবেন। আর যারা হাসপাতাল এখানে পরিচালনা করেন, আমি এমডি সাহেবকে অনুরোধ করব, আপনার নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, এই জাতীয় একটা আবাসিক ভবন, যে আবাসিক ভবনে আপনার হাসপাতাল গড়ে উঠেছে, এখানে আল্লাহ না করুক যদি কোনো কারণে এখানে আগুন লাগে, কোনো ভূকম্পন হয়, আপনি আপনার রোগীদেরকে কিভাবে আপনি এখান থেকে সেভ করবেন? আমি মনে করি এই জাতীয় ব্যবস্থাপনা এই ভবনে নেই। আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম এবং আপনাকে আমরা আজকের থেকে 1 মাসের সময় নির্ধারণ করে দিলাম। আপনি বিকল্প জায়গায়, যেটা একটা কমার্শিয়াল জায়গা এবং সুন্দর একটা ভবন, সেখানে আপনি হয় ভাড়ায় সেখানে চলে যান, অন্যথায় আপনি নিজে একটা ভবন তৈরি করে যেটাতে হাসপাতাল করা যায়। আমাদের এখানে অথরাইজ অফিসাররা আছে, আমার চিফ ইঞ্জিনিয়ার আছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছে। আমি নির্দেশ দেব ওনাদেরকে দ্রুত সময়ে আপনার প্ল্যান অনুমোদন দিয়ে আপনাকে এই কাজে সহযোগিতা করবে। আমরা চট্টগ্রাম এলাকার বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলোতে অভিযান চালানো শেষে আবাসিক ভবনে হাসপাতাল প্রতিষ্ঠাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সে বিষয়ে চলছিল ব্রিফ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানকে দমাতে দেশটির আয়ের সব রকম পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু মার্কিন নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইরান। দেশটি বলছে এই হুমকি আমেরিকার পুরনো সিনেমা। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের হুঁশিয়ারি, আমেরিকার সাথে হাত মেলানো সেই সব দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আঘাত হানবে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে টোল আদায়ের একটি খসড়া পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। আপাতত থেমেছে রণাঙ্গনের যুদ্ধ, কিন্তু থামেনি উত্তেজনা। ইরানের বিরুদ্ধে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ কৌশলটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার, যে নিষেধাজ্ঞায় ইরান পড়ে আছে সেই 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার এই পরিকল্পনায় সফল হতে মিত্র দেশগুলোর উপর নির্ভর করছে ওয়াশিংটন। কিন্তু ইরান কি তাতে ভীত? এই প্রশ্নের জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার মতে এই নিষেধাজ্ঞার হুমকি পুরনো একই সিনেমা, যা আমেরিকা বারবার দেখাচ্ছে। ওবামা প্রশাসন থেকে ট্রাম্পের প্রথম প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগ আর এখনকার সর্বশেষ নিষেধাজ্ঞা, এগুলো একই ধরনের জবরদস্তি। পুরনো এই সিনেমা আমরা চিনি, আর তাই আমরা জানি কিভাবে এর মোকাবেলা করতে হবে। তাদের অবশ্যই বুঝতে হবে ইরানি জনগণের সাথে সম্মানজনক সংলাপ, ন্যায় ও মর্যাদার ভিত্তিতে সমাধান ছাড়া আর কোনো পথ নেই। আর ইরানের নিরাপত্তা পরিষদের পরিষ্কার বার্তা, মার্কিন নিষেধাজ্ঞায় হাত মেলালে পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্পের অবরোধ কোনো কাজে আসছে না। গত 1-2 মাসেই আমরা 7 কোটি ব্যারেল তেল বিক্রি করেছি। আর তিনি যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছেন, এটার পাল্টা জবাব হবে ভূমিকম্পের মতো। আমরা সব প্রতিবেশী দেশ ও বিশ্বের অন্য দেশকে বলবো যুক্তরাষ্ট্রের সাথে যোগ না দিতে। যদি তারা কথা না শোনে, আমরা সেই সব দেশের স্বার্থেও আঘাত হানব। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সফল হওয়া নির্ভর করছে মিত্র দেশগুলোর উপর। তবে তার এই আহ্বানে সাড়া দেবে না চীন ও রাশিয়া। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোকে টোল দিতে হবে, এ সংক্রান্ত একটি খসড়া পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রক্ষায় ইসরায়েলের ওপর যৌথ নিষেধাজ্ঞা আরোপের জন্য ফ্রান্স ও যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুই দেশের 102 জন সাবেক কূটনীতিক। ফরাসি সংবাদপত্র লা মন্দে প্রকাশিত এক খোলা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত, ফ্রান্সের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক পরিচালক সহ জ্যেষ্ঠ কূটনীতিকরা এই বার্তা দেন। চিঠিতে বলা হয়, দখলদারিত্ব নীতির মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করছে। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সমানাধিকার নিশ্চিত করতে দুই দেশকে অবিলম্বে সমন্বিত করা পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্য গাজা সহ বিভিন্ন স্থানে ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। জাওয়াইদা এলাকায় একটি ভবনে বিমান হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদাররা। এদিকে একই দিনে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও আরেকটি বিমান হামলা চালায় ইসরায়েল। দুই হামলায় 4 বছরের শিশুসহ নিহত হয়েছেন অন্তত 2 জন, আহত হয়েছেন আরও 7 জন। জাওয়াইদায় বিমান হামলার মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। এতে দেখা যায় বিধ্বংসী হামলার পর মুহূর্তেই আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আতঙ্কে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে থাকে মানুষ, ধরে যায় আগুন। গাজাবাসী বলছে, উপত্যকাটিতে এক মুহূর্তের জন্য স্বাভাবিক জীবন নেই। এদিকে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন বলছে, প্রায় 14 লাখ মানুষ এখন পর্যন্ত তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে। তাদের প্রতিদিন একবেলা খাবার জোগাড় করতেও সংগ্রাম করতে হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন, তারা এখানে হামলার সতর্কবার্তা দিয়েছিল। আসলে আমাদের হৃদয় মরে গেছে, আমরা প্রাণহীন অবস্থায় বেঁচে আছি। প্রতিদিন এসবের মুখোমুখি হচ্ছি। যেখানেই থাকি সেখানেই এমন করে হামলা করছে। কোনো যুদ্ধবিরতি নেই, আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে। আমরা কি করতে পারি? আমরা সমাধান চাই, শান্তিতে বাঁচতে চাই। ইউক্রেনের সদ্য বরখাস্ত হওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদরভ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দেশটিতে জরুরি ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। সম্প্রতি সরকারের ভেতরের বড় ধরনের অর্থ পাচার ও দুর্নীতি উন্মোচনের পর প্রেসিডেন্ট জেলেনস্কি তার ঘনিষ্ঠদের অনিয়ম সম্পর্কে কতটা অবগত ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক এই মন্ত্রী। ইউক্রেনের ড্রোন যুদ্ধের রূপকার ও প্রভাবশালী সাবেক প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদরভ সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজনৈতিক চাপে পড়লেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সরাসরি জেলেনস্কিকে দুর্নীতিগ্রস্ত না বললেও প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের বিপুল অর্থ পাচারের দায় তার উপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইউক্রেনের সাবেক এক জ্বালানি মন্ত্রীর জামিনের জন্য $30 লাখ বেশি অর্থ আত্মসাতের একটি স্কিম ফাঁস করে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। এর জের ধরে প্রেসিডেন্টের কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হলে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। ফেদরভ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 2022 সালে সামরিক আইন জারির পর ইউক্রেনের সব ধরনের নির্বাচন স্থগিত আছে। তবে ফেদরভের মতে যুদ্ধকালীন সময়েও নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং ভোটাধিকার ফিরিয়ে দেয়া নৈতিক অধিকারেরই অংশ। তবে জেলেনস্কি যুদ্ধ চলাকালীন নির্বাচন অনুষ্ঠানকে দেশের জন্য ঝুঁকি বলে মন্তব্য করেছেন। পদ হারানো ফেদরভ যুক্তরাষ্ট্রে গিয়ে ইলন মাস্কের সাথে বৈঠক করার পরিকল্পনা করছেন, যাতে ইউক্রেনের ড্রোন প্রযুক্তিতে স্টারলিংকের নেটওয়ার্ক ব্যবহার করা যায়। তবে ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে সরাসরি কোনো বার্তা দেননি তিনি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।